सबसे बड़ी बात तो एक बॉक्स ऑफ फूड जो एक हिस्ट्रिकल प्लेस है, जहाँ पे कहा जाता है हमारे भारत का सेकेंड सेलुलर जेल को बनाया गया था ब्रिटिश के टाइम में। से ब्रिटिश अमलेर राष्ट्रটা 1993 বন্যার মধ্যে সব ভেঙে গিয়া। যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়, উত্তর বক্সা ডুয়ার্স। ভারতের দ্বিতীয় সেলুলার জেল কোথায় রয়েছে, বক্সা পাহাড়ে। ডুয়ার্সের রানী কাকে বলে, জয়ন্তী। এই উত্তর সমষ্টি নিয়ে আলিপুরদুয়ার জেলার অন্যতম পর্যটন স্থান বক্সা জয়ন্তী ঘুরতে বেরিয়ে পড়লাম। চলুন সবাই মিলে বেরিয়ে আসি। আজ আমরা দেখব রাজা ভাতখাওয়া মিউজিয়াম, বাটারফ্লাই গার্ডেন, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, জয়ন্তী রিভারবেড, তার সাথে ইতিহাস সমৃদ্ধ বক্সা ফোর্ট। আমরা চলে এসেছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আমাদের গন্তব্য ডুয়ার্সের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন বক্সা জয়ন্তী। আমরা যাব পদাতিক এক্সপ্রেসে নিউ আলিপুর। এখন বাজে 2টা 12377 আপ শিয়ালদা টু আলিপুরদুয়ার। পদাতিক এক্সপ্রেস যে ঢুকছে, এরই মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জেনারেল কোচেই যাচ্ছি, সুন্দর জায়গা পেয়ে গেছি। 2 ঘন্টা 30 মিনিটের সংক্ষিপ্ত জার্নি। চলুন এনজয় করে নিই। তিস্তা ব্রিজ ক্রস করতেই ট্রেন ওয়াইলেক কানেকশনে ডান দিকে মাথাভাঙ্গা রুট ধরল, নিচে দমনি আন্ডারপাস, নিচের লাইন দিয়ে যাচ্ছে 07526 নিউ বঙ্গাইগাঁও শিলিগুড়ি জাংশন ডেমো স্পেশাল। ইতিমধ্যে 2 ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গিয়েছে। ট্রেন এখন চ্যাংরাবান্ধা এলাকার ওপর দিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশ বর্ডার এরিয়া। প্রচুর পাথর ভর্তি ট্রাক, এগুলো সব বাংলাদেশে যাবে। ডান দিকে ট্রেনের জানালা দিয়ে তাকালেই বর্ডারের কাঁটাতারের বেড়া দেখা যায়। ঝগড়ার মাঝে সামান্য বিরতি চলছে। আমাদের ট্রেন মাথাভাঙ্গা ছেড়ে দিল, নেক্সট স্টপ কোচবিহার। কি লাগবে বলো? লজেন্সের বাইনা। চলে এসেছে কাঁচা ছোলা মাখা। এবার আর লোভ সামলাতে পারলাম না। দুজনের মধ্যে আবার ভাব হয়ে গেছে, দাদার কোলে বোন। আমাদের ট্রেন ঢুকে গেল নিউ কুচবিহার। এই ট্রেনের লাস্ট স্টপেজ এবং আমাদের গন্তব্য নিউ আলিপুরদুয়ার। এখান থেকে 19 কিলোমিটার, 113 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম নিউ আলিপুরদুয়ার। এখন বিকাল 4:35, আমরা নেমে গিয়েছি নিউ আলিপুরদুয়ার জংশনে। আজ আমরা আলিপুরদুয়ারে স্টে করব, আগামীকাল সকালে বের হব বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। গুড মর্নিং, আলিপুরদুয়ার থেকে সবাইকে এই ব্লগে স্বাগত। আমরা যাচ্ছি বক্সা জয়ন্তী। এই যে আমার শালাবাবু তমাল। আলিপুরদুয়ারের প্রাণকেন্দ্র বক্সা ফিডার রোড ধরে এগিয়ে যাচ্ছি। আজকের প্রথম দর্শনীয় স্থান ছিন্ন কালী মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে যাত্রা শুরু করলাম। ডিআরএম চৌপতি দমনপুর পার হয়ে প্রবেশ করছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে। বক্সা ফিডার রোড এখানে 2টি ভাগে ভাগ হয়েছে। বাঁদিকেরটি উপরে উঠে যাচ্ছে হাই রোডের দিকে এবং ডান দিকে সোজা চলে যাচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে। আমরা পৌঁছে গিয়েছি রাজা ভাতখাওয়াতে। এখানে রয়েছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখান থেকে আপনাকে বক্সা টাইগার ফরেস্টে প্রবেশের পারমিশন করাতে হবে। আপনার প্রয়োজন একটি অরিজিনাল আইডি কার্ড, ফোন নাম্বার, গাড়ির নাম্বার। আমরা 4 জনের টিকিট করলাম। গাড়ি সমেত আমাদের লাগলো 1080 টাকা। এই পারমিশন ছাড়া কোনোভাবে বক্সা টাইগার ফরেস্টে ঢোকা যাবে না। এই পারমিশন পেপার থাকলেই আপনি জয়ন্তী রিভারবেডে যেতে পারবেন। বক্সা ফোর্টে উঠতে গেলেও কিন্তু আপনার এই পারমিশনই দেখাতে হবে। আমরা আসলাম রাজা ভাতখাওয়া মিউজিয়ামে। গজরাজ আপনাকে স্বাগত জানাচ্ছে। মিউজিয়ামে প্রবেশ করব। এই ওয়ালেই রয়েছে রাজা ভাতখাওয়া নামকরণের বর্ণনা।
মিউজিয়ামের ভেতরে বিভিন্ন বন্য পশু পাখিদের দেহকে সংরক্ষিত করে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। বাঘগুলোকে তো একদম জ্যান্ত মনে হচ্ছে। আমরা চলে আসলাম রাজা ভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরি গার্ডেনে। ঢুকেই মনটা ভরে গেল এত সুন্দর বাগানটা দেখে। এই বাটারফ্লাই গার্ডেনেই একটি রিসার্চ সেন্টার রয়েছে। এখানে প্রজাপতির লাইফ সাইকেল হাতে কলমে বোঝালেন। ফার্স্ট স্টেজে পূর্ণাঙ্গ প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে। সেকেন্ড স্টেজে সেই ডিম থেকে বের হয় লার্ভা। এই লার্ভাগুলো পাতা খেয়ে খেয়ে বড় হয়। থার্ড স্টেজে এরা তৈরি করে গুটি, যাকে কোকুন বা পিউপা বলে। আচ্ছা, প্রজাপতি কি এখান থেকে আসবে? হ্যাঁ, এর ভিতরে তৈরি যখন বের হবে আমরা এখানে ছেড়ে দেব। ফোর্থ স্টেজে এই পিউপা থেকে জন্ম নেয় পূর্ণাঙ্গ প্রজাপতি। এই প্রজাপতি বাগানে কত প্রজাপতি আছে? এখন অবধি 136 রকম আমরা রেকর্ড করেছি। আচ্ছা, আর আমাদের পুরো বক্সা টাইগার রিজার্ভে আছে 500 উপরে। 500-র উপরে আছে প্রজাপতি আছে। থ্যাংক ইউ। প্রচুর প্রজাপতি। এবার যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে। পারমিশন পেপার দেখিয়ে আমরা ফরেস্টের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তর পূর্বে ইন্দো ভুটান সীমান্ত বরাবর অবস্থান করছে। আমরা চলে এসেছি বক্সা জয়ন্তী মোড়। চলো দাদা, সোজা বক্সা, আর আমরা ডান দিকে টার্ন নিলাম। আমরা যাচ্ছি জয়ন্তীর দিকে। আমরা আসলাম জয়ন্তীতে। এই সামনেই জয়ন্তী রিভার। ইন্দো ভুটান সীমান্তে জয়ন্তী নদীর তীরে বক্সা টাইগার রিজার্ভের ছোট্ট একটি জনপদ জয়ন্তী। শহরের জীবন থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটানোর একটি আদর্শ স্থান। প্রকৃতির কোলে অবস্থিত জয়ন্তী আসতেই পাবেন পাখির কিচিরমিচির, ঝিঝি পোকার ডাক, অজানা ফুলের গন্ধ, নদীর জলের কলরব, শীতল বাতাস, যা আপনাকে রেজুভেনেট করে তুলবে। বর্ষা ব্যতীত নদীগর্ভে সাদা নুড়ি পাথর, অরণ্যাবৃত পাহাড়ের সৌন্দর্য আপনার চোখকে মুগ্ধ করে তুলবে। তাই তো এই জয়ন্তী ডুয়ার্সের রানী নামেই পরিচিত। এবার আমরা ব্রেকফাস্ট সারব। আজকের মেনু রুটি ঘুগনি। কেমন হয়েছে? ভালো। এখন আমাদের রুটি ঘুগনির পরে রসগোল্লা আসলো। মা একটু রসগোল্লা খেয়েছে। মা, রসগোল্লা কেমন? আমাদের খাবারে লাড্ডু সংযোজিত হলো। আবার চলে এসেছে ডিমের অমলেট। এরপরে আসবে চা। কোর্স শেষ করার পর বাবা একটু ব্ল্যাক কফি খাচ্ছে। জয়ন্তী ঘুরে এবার আমাদের গন্তব্য বক্সা ফোর্ট। এই টাইগার রিজার্ভের আয়তন 760 বর্গ কিলোমিটার। 1983 সালে ভারতের 15তম ব্যাঘ্র সংরক্ষণ স্থান হিসাবে তৈরি হয় বক্সা টাইগার রিজার্ভ। 1997 সালে বক্সা টাইগার প্রজেক্টের 117 বর্গ কিলোমিটার স্থান ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়। এই অরণ্যাঞ্চলের প্রধান বৃক্ষ শাল, চম্পা, গামহার, শিমুল, চিকরাশি। বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, ক্লাউডেড লেপার্ড, এশিয়াটিক গোল্ডেন ক্যাট এবং হাতি। আমরা এসে পৌঁছালাম সান্তালাবাড়ি। এখান থেকে বক্সা ফোর্ট 4.5 কিলোমিটার। বক্সা ফোর্টে যাওয়ার জন্য এই সান্তালাবাড়ি থেকেই আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে এবং সঙ্গে নিতে হবে একজন গাইড। গাড়ি ভাড়ার জন্য নেবে 500 টাকা এবং গাইডের জন্য 400 টাকা, মোট 900 টাকা এখানে পে করতে হবে। এটাই হচ্ছে 0 পয়েন্ট। 1:30 বাজে। এই যে আমরা হাঁটা শুরু করলাম। এই যে আমাদের গাইড দাদা আছেন, এই যে অর্কদীপ, এই যে গার্গী, এই যে আমাদের জুনিয়র, এই যে আরিয়ার মা।
একটু উপরেই রয়েছে একটি ভিউ পয়েন্ট, এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এই ভিউ পয়েন্ট থেকে সমতলের বক্সা ফরেস্ট দারুণ লাগছে। এটা জয়ন্তী নদী, আর এখানে 3টা পার্ট দেখা যাচ্ছে, বালা নদী, আর একদম এই ফুটিল এরিয়াতে এই পাহাড়টার নিচে রয়েছে বক্সা রিভার। এবার যে রেড কালারের টিনা দেখা যাচ্ছে সেই সামনে, সেটা হলো বক্সা ফোর্ট। প্রথম গ্রামটা ওইটা, কি গ্রাম হলো সদর বাজার। সদর বাজার। আর উপরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওইটা হলো আমাদের এই এরিয়ার লাস্ট গ্রাম, ওইটার গ্রামের নাম হচ্ছে সদর বাজার। আর এই বড় পাহাড়ের পিছনটাই হলো ভুটান। আমি আর আমার পুত্র অর্কদীপ দুজনে ফোর্টে যাচ্ছি, আর বাকি সবাই ভিউ পয়েন্টে বসে আছে। এই বক্সা ফোর্টে যাওয়ার পথে একটা সুন্দর হোমস্টে। আমরা 50% রাস্তা চলে এসেছি, তবে এখানে এসে ঘড়িতে কিন্তু সময় আধ ঘন্টা বেশি দেখাচ্ছে। এটা বক্সা পাহাড়েরই একটি গ্রাম। এটা সদর বাজার দাদা, এই আমাদের সাথেই যাচ্ছে। চ, ওই পাশে সুন্দর পাহাড়, ঝিঝি পোকার ডাক হচ্ছে, নিচে বক্সা নদীর শব্দ। আমাদের হাতে একটি লাঠি আর জলের বোতল। বিশাল বড় একটা বট গাছ। ফোর্টে যাওয়ার পথেই এই লেফট চাকার 2টি হোমস্টের পোস্টার দেখতে পেলাম। যারা ইন্টারেস্টেড নাম্বারটি নিয়ে নেবেন, আপনাদের সুবিধা হবে। অর্কদীপও যাচ্ছে, ও খেলতে খেলতেই যাচ্ছে। এই ফোর্টে যাওয়ার রাস্তাতেই বিশাল ধস নেমেছে, দেখুন। একদম ফোর্টের সামনে চলে এসেছি। এই যে ফোর্ট, এই বক্সা ফোর্টের টানেই জলপাইগুড়ি থেকে এত দূরে আসা। এবার গাইড দাদার কাছ থেকে এই ফোর্টের হিস্ট্রি কিছুটা শুনে নিন। বক্সা ফোর্টে এবার এখানে যত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তারা কবিগুরুর জন্মদিনে এখান থেকে একটা লেটার পাঠানো ছিল। তো এখান থেকে পাঠানো লেটারটা হচ্ছে এইটা, আর এই লেটারের উত্তর দিয়েছিলেন কবিগুরু। কবিগুরু লিখেছে এটা, এটা কবিগুরু লিখেছেন। দাদা এই ফোর্টটা কবে হয়েছিল? এইটা ফোর্টটা বলা হয় সেকেন্ড ভুটান ওয়ারের পরে তৈরি করা, মানে 1865-এর পরে। 1865-এর পরেই এই জায়গাটাকে ব্রিটিশরা ক্যাপচার করলো। ক্যাপচার করার পর ওরা একটা সেলুলার জেল তৈরি করলো। বহু নামী করা স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হইলো। আর 90% লোক বলছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকেও বন্দি করে রাখা। অনিল রয়, প্রফুল্লগুপ্ত, নিতেন রয়, যতীন রয় এরা ছিলেন, এদেরকে এখানে রাখা হয়েছিল। সেগুলো কি সব সেল? হ্যাঁ, এটা রিনোভেট করে নতুন করে তৈরি করা। সামনে যে ভাঙা অংশগুলো দেখছেন, এখানেই পুরনো সেলগুলো ছিল, তবে রেনোভেশনের কাজ কিন্তু চলছে। এটা স্পেশাল সেল, খুব গুরুত্বপূর্ণ বিপ্লবী যারা ছিলেন তাদেরকেই আলাদা করে এখানে রাখা হতো। এই সেলটাতেই বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। আন্দামানের পরে বলা হয় এই জেলটাকে তৈরি করা, মানে এটা হলো আমাদের সেকেন্ড সেলুলার জেল। এটা ছিল চারদিকে ঘন জঙ্গল, এখান থেকে কেউ বন্দিরা পালায় গেলেও সে বাঘ ওয়ার্ল্ড অ্যানিমালস খেয়ে নেবে। এই ফোর্টটাও সর্বপ্রথম ভুটানের রাজা ফোর্ট হিসাবে এটাকে একটা তৈরি করা। তখন উনি বাঁশ দিয়ে তৈরি করেছিলেন। ওরা এখান থেকে একটা সিল্ক রোড ছিল, তো ভুটানের রাজা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। ওই সময় কোনো সময় লেট হয়ে গেলে রেস্ট করার মতন একটা পয়েন্ট এটাকে বানাচ্ছিল ভুটানের রাজা। এখানে ভুটানের রাজার সঙ্গে তিব্বতী লামারা ছিলেন, তাদের দোকানপাট ছিল। আর আজকে আপনারা এদিক থেকে ঢুকছেন বলে এটা জেলের ফ্রন্ট না, আসলে এই যে এটা হলো জেলের ব্যাক। ফ্রন্ট হচ্ছে এই দিক। আমাদের ফোর্ট দেখা হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। গাইড দাদার কাছ থেকে এই ফোর্টের হিস্ট্রি শুনে সত্যিই সমৃদ্ধ হলাম। আমার गाइड दादा साथे इंट्रोड्यूस करिए दीची। आपका नाम क्या है भैया?
सबसे पहले तो नमस्कार, मेरा नाम है सुभाष प्रधान। यस। मैं बॉक्सर टाइगर रिजर्व का एक गाइड हूँ। यहाँ पे नेताजी सुभाष चंद्र बोस को भी रखा गया। उनके बारे में हमारे पास कोई राइटिंग प्रूफ तो है नहीं, फिर भी हम लोग बहुत सारे टूरिस्ट मान के ही आते हैं कि यहाँ पे रखा गया। आप बहुत सारी चीज़ें मिलेंगे, लेकिन आपको रोड साइड में उतना नहीं मिलेगा। आपको यहाँ पे 2-3 दिन रहना पड़ता है। और यहाँ पे बहुत सारे बॉक्सर फोर्ट के ऊपर भी लेपचा का बोल रहे हुए एक गांव है जो जिसको हेवेंस ऑफ डुअर्स भी कहा जाता है। अगर आप यहाँ पे आना चाहते हैं तो मुझे जोगाजोग कर सकते हैं। मेरा नंबर है 9883247624। इस नंबर पे कॉल कीजिएगा। यहाँ पे बुकिंग से लेके गाड़ी सब कुछ अरेंजमेंट हो जाएगा। ठीक है, थैंक यू। थैंक यू सो मच। বক্সা জয়ন্তী ঘুরে পদাতিক এক্সপ্রেসে করে আমরা এখন তিস্তা ব্রিজে। ব্রিজের রাতের সৌন্দর্য দেখে আমরা বাড়ির পথে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।